এবার চলে আসো আমাদের আজকের কোয়েশ্চেন। আজকের দেখবো ৫টা বোধহয় কোয়েশ্চেন্স আছে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ ৫টা কোয়েশ্চেন্স। তো এইরকমই থাকবে, প্রত্যেকদিন ১টা ২টো করেই থাকবে, এরকম ৪টে ৫টা করেই থাকবে। তো সেগুলোই পড়বে, তাতেই কমন পেয়ে যাবে। এবং বেসিক আইডিয়া গুলো কমন না পেলেও এমন একটা বেসিক আইডিয়া তোমার জেনারেট হবে যে তোমাকে আর কোথাও গিয়ে মানে এমন হবে না যে তুমি তোমার আইডিয়াতে সেটার উত্তরটা করে আসতে পারবে না। তো জাস্ট একটা বছরই তোমাকে শুধু সার্কেলটা পূর্ণ করতে হবে। একটা বছর যদি কোনো একটা খবরের কাগজ এইরকম ভাবে পড়াশোনা করতে পেরেছো, তাহলে দেখবে তোমার প্রত্যেকটা কর্নার জানা হয়ে যায়, কিছু বাকি থাকে না আর। যাই হোক, প্রথম প্রশ্ন দেখো এখানে 14 তারিখ থেকে কি দিয়েছে, কি কি আছে এখানে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ GANHRI? এই নামটা এখন খুব গুরুত্বপূর্ণ, আলোচনায় আছে। ইন্ডিয়াকে 2 বছরের জন্য এই ইনস্টিটিউশন থেকে সাসপেন্ড করা হয়েছে। কেন জানো? তার কারণ হচ্ছে এই ইনস্টিটিউশনটার নাম হচ্ছে গ্লোবাল অ্যালায়েন্স অফ ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশন। অর্থাৎ হিউম্যান রাইটস যে ন্যাশনাল হিউম্যান রাইটস যতগুলো ইনস্টিটিউশন আছে বিভিন্ন দেশের, তো সেই ইনস্টিটিউশন গুলোর একটা গ্লোবাল অ্যালায়েন্স তৈরি হয়েছে, একটা বৈশ্বিক জোট তৈরি হয়েছে। সেই জোটের মধ্যে আমরা দেখতে পাবো কি যে ইন্ডিয়া এর আগে একবার সাসপেন্ড হয়েছে আর এখন একবার সাসপেন্ড হয়েছিল। তখন যখন সাসপেন্ড হয়েছিল তখন সেটা উইথড্র করা হয়েছিল, কিন্তু এইবার 2 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই অ্যালায়েন্সের যে ডিমান্ড, সেই ডিমান্ডটা হচ্ছে এটাই যে স্ট্রাকচারাল কিছু চেঞ্জ করতে হবে। এই হিউম্যান রাইটস, ন্যাশনাল হিউম্যান রাইটস আমাদের যে কমিশন আছে, সেই কমিশনের মধ্যে তারা বলছে যে এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রান্সপারেন্ট একটা কিন্তু স্ট্রাকচার তৈরি করতে হবে। কার? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের। কি করতে হবে? এখানে বলার চেষ্টা করা হচ্ছে যে ডেমোক্রেটিক সিস্টেমসটিকে এবং ডাইভার্সিটিকে ভ্যালুস দিতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমাদের দেশ যদি ডাইভার্সিটিতে পরিপূর্ণ হয়, তাহলে সমস্ত ডাইভার্সিটিস গুলোকে ভ্যালুস দিয়ে ওই সমস্ত ডাইভার্সিটির রিপ্রেজেন্টেটিভ সেখানে কিন্তু এই কমিশনের মধ্যে থাকবে। অর্থাৎ তারা ডিমান্ড করছে এখানে কি যে মাইনরিটির একজন লিডার সেখানে থাকবে, মেম্বার্স এখানে কমিশনে থাকবে। তারপরে এখানে বলা হচ্ছে যে ইলেকশনের যে বা ওই তাদের যে নমিনেশন বা ইলেকশন যাই বলো না কেন, যারা মেম্বার্স হিসেবে সেখানে এন্ট্রি পাবে, তাদের এখানে কিন্তু ইলেকশনটা কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে। কিন্তু আমাদের ডেমোক্রেসিতে আমরা সেগুলো দেখবো, বা আমাদের এই ইনস্টিটিউশনটা যেভাবে ফাংশন করছে সেখানে এগুলোর একটা ল্যাক রয়েছে। যদি এই মুহূর্তে একজন মাইনরিটি আছেন ইয়ে থেকে, জৈন ধর্ম থেকে একজন আছেন, বাট এই 1 মাসের মধ্যে রিটায়ার করবেন, এবং আরো একজন আছেন তিনিও রিটায়ার করবেন। তো এরা এটা ডিমান্ড এটাই করছে, এই অ্যালায়েন্সটা এটাই ডিমান্ড করছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে ইলেকশনসটা, এর কনস্ট্রাকশনটা, এবং এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডাইভার্সিটিকে ভ্যালুস দিতে হবে। তার কারণ এখানে যদি হিউম্যান রাইটস এর ইস্যুস থাকে, তাহলে হিউম্যান রাইটস যত রকম দিক থেকে ভাবনা করলে হিউম্যান রাইটস এর আইডিয়া দাঁড়ায়, তাহলে তত রকমের এখানে ডিফারেন্সকে ভ্যালুস দিয়ে এই কমিশনটাকে সেট আপ করতে হবে। অর্থাৎ ডাইভার্সিটিতে পরিপূর্ণ এখানে কি থাকবে? সদস্য সংখ্যা থাকবে। তো এইটা কিন্তু সেটা রিপ্রেজেন্ট করে না। এবং এই মুহূর্তে আমাদের দেশে যেহেতু ইলেকশন চলছে, এখন সরকার আগামী তো ধরে নাও 1 মাস তো আর এটা পারবে না, 1 মাস পরেই হয়তো কোনো ডিসিশন নিতে পারবে, বাট তারা যেহেতু এটার সঙ্গে টাইমে একটা ক্ল্যাশ করে গেছে, এখন তারা সাসপেন্ড করেছে। তো আমরা এটাই দেখতে পাবো যে এটা এখন আলোচনায় আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ইনস্টিটিউশনস কিন্তু গ্লোবাল যে তার যে ডিমান্ড, সেই ডিমান্ডের সঙ্গে কিন্তু কম্প্যাটিবল করছে না। তো এটা আমাদের কি কি বার্তা দেয়, কি হবে এটাতে? এইগুলো অ্যালায়েন্সটা তৈরি করলে লাভ কি হবে? এর অ্যালায়েন্সটা তৈরি করলে এটা লাভ হবে, তোমরা জানো লিবারালিজম তোমরা পড়ছো, সেখানে আইআরএ তোমাদের পড়ানো হয়েছে। সেখানে না, পড়ানো হয়নি এখনো লিবারালিজমটা, ওখানে ওটা বাকি আছে। তো ইন জেনারেল তারপরও লিবারালিজম সম্পর্কে তোমাদের কতগুলো কথা মাঝে মাঝে আমি বলি, সেটা হচ্ছে কোঅপারেশনস এর কথা বলে, তারা মিউচুয়াল রেসপেক্টের কথা বলে। থিওরিতে এমনি পড়ানো হয়েছে, ইন্টারন্যাশনাল রিলেশনস এর পার্সপেক্টিভ থেকে পড়ানো হয়নি। ইন্টারন্যাশনাল রিলেশনস এর শুধু রিয়েলিজমটা পড়ানো হয়েছে, ওই থিওরির পার্টটা বাকি আছে এখনো, বাকিগুলো। তো যাই হোক, এখানে আমরা কি বলেছিলাম, আইআরএ আমি তোমাদের বলেছিলাম যে সেখানে তারা কোঅপারেশনস এর কথা বলে, তারা মিউচুয়াল রেসপেক্টের কথা বলে, ইন্টারডিপেন্ডেন্স এর কথা বলে, হ্যাঁ, এই সমস্ত কথাগুলো বলে, এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস গুলোর কথা বলে। করলে নাকি কি হবে? করলে নাকি সেখানে ওয়ার্ল্ডে পিস আসবে, সিকিউরিটি ওয়ার্ল্ডে নাকি এনশিওর করা যাবে। আহ, এই আর্গুমেন্ট গুলোকে যখন সামনে রাখা হচ্ছে, তখন দেখতে পাবো যে সেই ইনস্টিটিউশনস গুলোরই একটা প্রতিনিধিত্ব করছে কিন্তু আমরা দেখতে পাবো এই ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশনস। তো এখানে এটাই বলা হয়েছে যে গ্লোবাল লেভেলে যে ভাবনাটা আছে, যে আইডিওলজিকে সামনে রাখা হয়েছে, তার যে প্রিন্সিপালস পিস ইনশিওর করার, তো সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট কতগুলো ইনস্টিটিউশনস তৈরি করতে হবে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস তৈরি করতে হবে। তো আমাদের দেশের সেই ইনস্টিটিউশনস গুলো কিন্তু সেখানে সেটার সঙ্গে কিন্তু নিজেকে অ্যাডজাস্ট করতে পারিনি। তো এই কারণে এখানে আমরা দেখতে পাবো যে এই প্রতিবন্ধকতাগুলো এসেছে। এবং লাভ এটাই হবে, সেটা হচ্ছে যে সরকার যাই করুক না কেন, স্টেটের রিয়েলিস্টরা যেমন বলে যে স্টেটের রোলটাকে ডিক্লাইন করা যাবে না, অন্যদিকে আমরা লিবারেলদের বলতে শুনি যে কোঅপারেশনটা বৃদ্ধি পেলে যেটা হবে সেটা হচ্ছে পিস আসবে। তো এইরকম ভাবে যদি কোঅপারেশনটা বৃদ্ধি পায় ইন্টারন্যাশনাল এই ইনস্টিটিউশনাল লেভেলে, তাহলে কিন্তু কি হতে পারে? ওয়ার্ল্ডে পিস আসতে পারে। তো এক প্রকার দেশগুলো যতটাই সেখানে নিজেদের ন্যাশনাল ন্যাশনাল ইমোশনস কে তুলে ধরুক বা ন্যাশনাল ইন্টারেস্ট কে তুলে ধরুক না কেন,
তারা হয়তো স্টেটের রোলটাকে হয়তো টিকিয়ে রাখতে চায়, এটা হয়তো ঠিক, এবং সেটা হয়তো আলটিমেটলি যুদ্ধ দিকে নিয়ে যেত। কিন্তু এই ইনস্টিটিউশনস গুলো তৈরি হওয়ার ফলে এবং তারা একেবারে অ্যালায়েন্স তৈরি করে কাজ করার ফলে এবং প্রত্যেককে একে একে কমন প্রিন্সিপালস ফলো করানোর মতো একটা জোর জবস্তি করানোর ফলে আমরা দেখতে পাবো এক প্রকার কি হবে, যে গোটা বিশ্বের মধ্যে পিসকে এনশিওর করার এক ধাপ আমরা এগিয়ে যেতে পারবো। তো এটা গোটা বিশ্বের মধ্যে এক প্রকার পিসকে এনশিওর করতে পারবে, হিউম্যান রাইটসকে সেখানে কিন্তু প্রমোট করতে পারবে, সিকিউর করতে পারবে, এখানে ইনস্টল করতে পারবে। যাই বলো না কেন, তো এটা হবে হিউম্যান রাইটস এর পক্ষেই সমস্ত কিছু যাবে, এবং গোটা বিশ্ব জুড়ে সেটা দরকার, কারণ যা হচ্ছে সেটা কিন্তু খুব ভালো কিছু হচ্ছে না। তো সময় সময় দেখো ইনস্টিটিউশন গুলোও কিন্তু বেরিয়ে আসছে। একদিকে তোমরা দেখতে পাচ্ছ যে গোটা বিশ্বের মধ্যে যুদ্ধ চলছে, অন্যদিকে ইনস্টিটিউশন গুলোও কিন্তু তাদের নিজেদের কাজগুলো জারি রেখেছে। তো এগুলো আমরা দেখতে পাবো। যদি এখানে আর একটা আর্গুমেন্ট হয়, সেটা হচ্ছে যে এই ধরনের ইনস্টিটিউশন গুলোতে আমরা বারে বারে যাদের হেজিমনিটা দেখতে পাই, সেটা হচ্ছে ওই বড় যারা পাওয়ারফুল কান্ট্রি তাদের, তারা এই ইনস্টিটিউশন গুলোকে নাকি ব্যবহার করে। ব্যবহার করে কি করে? তারা ব্যবহার করে তাদের নিজেদের ডমিনেশনসটা এই সমস্ত কান্ট্রিজ গুলোর উপরে কিন্তু বজায় রাখার চেষ্টা করে। তো লিবারাল আর্গুমেন্টের এগেইনস্টে এইরকম ভাবে দেখবে পাওয়ার স্ট্রাকচারের যে যারা আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করে, তারা কিন্তু এই কথাগুলো বলার চেষ্টা করে। অর্থাৎ স্ট্রাকচারালিস্ট যারা আছে তারা এই কথাগুলি বলার চেষ্টা করে যে পাওয়ার ওই বড় বড় দেশগুলোর কাছে যেহেতু আছে, তো স্বাভাবিকভাবে এই ধরনের লিবারাল ইনস্টিটিউশনস গুলোকে ওই বড় বড় দেশগুলোকে ম্যানুপুলেট করে তারা আলটিমেটলি নিজেদের পাওয়ার পজিশনসটাকে ধরে রাখে। এটাও একটা অন্য দিক থেকে একটা ক্রিটিসিজম বা আর্গুমেন্ট, এটাও আমাদের মাথায় রাখতে হবে যে কমপ্লিটলি আমরা নিউট্রাল এটাকেও বলতে পারি না। বাট তারপরও আমরা দেখতে পাবো যে কোঅপারেশন তো অলওয়েজ একটা বেটার বিষয়, এখানে সকলের সম্মতির জায়গা আছে, একটা কনসেন্টের জায়গা আছে। তো স্বাভাবিকভাবেই সেটাই আফটারঅল কিন্তু বারে বারে প্রায়োরিটি পাবে, এবং এটাই প্রায়োরিটি পাচ্ছে। তো এই বিষয়গুলো এখানে মাথায় রেখো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই ফিলসফিটা মাথায় রেখো। সেকেন্ড কোয়েশ্চেন দিকে চোখ রাখো। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে? অ্যারেন এগ্রিমেন্ট অন চাবাহার পোর্ট অপারেশনস হ্যাজ বিন সাইন্ড বিটুইন হুইচ অফ দ্য ফলোইং টু কান্ট্রিজ। এটা ফার্স্ট পেপারে এটা পরীক্ষায় এসেছিল, বলো কি বলছো? আচ্ছা স্যার, গ্লোবাল অ্যালায়েন্স বললেন, তো গ্লোবাল অ্যালায়েন্সে কি মানে সব দেশ নাকি G20 বা G7 বা G4 এর কান্ট্রি গুলো? কিসের কিসের ক্ষেত্রে? যেটা বললেন না আগের কোশ্চেনটাতে, যে গ্লোবাল যে অ্যালায়েন্স কোনো অফ ধরনের ন্যাশনাল। গ্লোবাল যে কোনো ধরনের গ্লোবাল অ্যালায়েন্স যখন হবে, তখন সেটা আলটিমেটলি পিসকে এনশিওর করার দিকে এক ধাপ এগিয়ে যাবে। এখন যদি শুধু ইউরোপের কান্ট্রিজ গুলোর মধ্যে হয়, তাহলে তার লাভটা ইউরোপের কান্ট্রিজ গুলোই পাবে। যদি এখন ইউরোপ আর আফ্রিকার মধ্যে হয়, তাহলে ইউরোপ আফ্রিকার মধ্যে সেটা এখন তারাই এখন পিসটাকে এনশিওর করতে পারবে। এখন এটা যদি গ্লোবাল হয়, ওয়ার্ল্ড ওয়াইড হয়, তাহলে কি হবে? ওয়ার্ল্ড ওয়াইড হলে এখন ওয়ার্ল্ড ওয়াইড সেটা এখন সেই সেই অপরচুনিটিস গুলো পাবে। বোঝা গেছে? না স্যার। দাদা, এখন তো গ্লোবাল অ্যালায়েন্সে 179টা দেশ তোমার স্বাক্ষর করেছে, তাহলে কি এই 179টা দেশের কথাই তুমি বলছো? যাদেরকে নিয়ে তৈরি হবে তারাই লাভ পাবে, তারাই তাদের দেশেই ওই যুদ্ধ টুদ্ধ গুলো কম হবে। মানে যদি লিবারেল পার্সপেক্টিভ থেকে বলি, তাদের দেশেই এখানে হিউম্যান রাইটস সিকিউর হবে, তাদের নিজের দেশের জনগণ সেখানে হিউম্যান রাইটস আরো বেশি করে উপভোগ করার সুযোগ পাবে। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? মানে স্যার আমার এটা কনফিউজ হচ্ছি যে গ্লোবাল অ্যালায়েন্স তো তৈরি হয়ে গেছে, তাহলে মানে এখানে তো মানে মানে যেহেতু তৈরি হয়ে গেছে, ইন্ডিয়াকে 2 বছরের জন্য সাসপেন্ড করেছে, তার মানে তো তৈরি হয়ে গেছে। তাহলে আমি ওটাই জানার চেষ্টা করছি যে মানে মানে যেটা ইউনাইটেড নেশনের কান্ট্রি সবগুলো, নাকি গ্লোবাল পাওয়ারে যেটা G7 বা G20 বা কি G4 এইসব কান্ট্রি গুলো, মানে কোন কান্ট্রি গুলো মিলে গ্লোবাল অ্যালায়েন্সটা হয়েছিল? গ্লোবাল অ্যালায়েন্সটা কাদের নিয়ে তৈরি হয়েছে এটা এই মুহূর্তে আমি বলতে পারবো না তোমাকে, ঠিক আছে? আমি এই মুহূর্তে তোমাকে বলতে পারবো না, কারণ আমার দেখা হয়নি যে কাদের নিয়ে এই গ্লোবাল অ্যালায়েন্সটা তৈরি হয়েছে, সংখ্যাটাতে কারা কারা আছে, কতগুলো দেশ আছে। বাট আমি তোমাকে এটা বলতে পারি যে যতগুলোই দেশ থাকুক না কেন, প্রত্যেকটা দেশে তার নিজেদের হিউম্যান রাইটস, প্রত্যেকটা মানুষের হিউম্যান রাইটস সেখানে বৃদ্ধি পাবে। অর্থাৎ আজকে যেমন আমরা আমাদের ন্যাশনাল কমিশন গুলোতে যখন যাই, তখন আমরা দেখতে পাই কি, যে সেখানে কমিশনের কোনো রোলই দেখতে পাই না। কোথায় রোল? কোথায়? প্রত্যেকদিন ভায়োলেশন পর ভায়োলেশন হচ্ছে, মানে হাজার হাজার ঘটনা ঘটছে প্রত্যেকদিন। বিশেষ করে পলিটিক্যাল লিডার্সরা, বিউরোক্র্যাটসরা, পলিটিশিয়ানসরা সব এগুলো করছে। সাধারণ মানুষকে মানুষ বলে মনে করছে না, তাদের মানবাধিকারকে অধিকার বলে মনে করছে না। ভায়োলেশন গুলো হচ্ছে। তো এই অর্গানাইজেশন গুলো ইনঅ্যাক্টিভ পড়ে আছে বলে তো এগুলো হচ্ছে। বা ধরেই নাও এখানে একটা দলীয় রাজনীতি হচ্ছে, এই অর্গানাইজেশন গুলোর মধ্যেও এক প্রকার এই সিলেকশন বা ইলেকশন যাই বলো না কেন, এগুলো বায়াসড হয়ে গেছে বলে কি হয়, যে এখানে এক প্রকার দলীয় রাজনীতির একটা কিন্তু একটা 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 প্রতিনিধিত্ব করছে ইনস্টিটিউশন গুলো। যে বিজেপি যখন আসবে, বিজেপির হয়ে তখন তারা কাজ করবে, যখন কংগ্রেস আসবে কংগ্রেসের হয়ে কাজ করবে, টিএমসি আসলে টিএমসি হয়ে কাজ করবে।
তো এগুলো নিরপেক্ষতা নেই, ফলে কি হচ্ছে, একজন মানুষ, সে তো মানুষ, তার তো রাজনীতির ঊর্ধ্বে তাকে মানুষ হিসেবে ট্রিট করতে হবে, তার দলীয় রাজনীতির রঙের ঊর্ধ্বেও সে ট্রিট করতে হবে। আলটিমেটলি যখন এই অর্গানাইজেশন গুলো প্রপারলি এই ধরনের দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে এসে নিরপেক্ষভাবে ফাংশন করতে পারবে, তখন কি হবে, পার্টিকুলার ওই মানুষটা যিনি অভিযোগটা করেছেন তার একটা পার্টিকুলার হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে বলে কোনো একটা কেসে, তখন তিনি তার নিজের হিউম্যান রাইটসটা এনজয় করতে পারবেন। কেন? কারণ এই একটা অর্গানাইজেশন যত যত বেশি নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে, একজন মানুষ বা প্রত্যেকটা মানুষ সেই দেশে তারা তত বেশি হিউম্যান রাইটসটাকে বেশি রকম ভাবে এনজয় করতে পারবেন। এবার এক্স্যাক্টলি কতগুলো দেশ এই এগ্রিমেন্টে আছে এটা আমার জানা নেই, এটা তোমাকে দেখে আমাকে বলতে হবে। ঠিক আছে? বোঝাতে পেরেছি না পারিনি? হ্যাঁ স্যার, আমি মানে এটাই জানতে চাইছিলাম, তো ঠিক আছে। সায়ন্তন বলো। স্যার বলছি, এখানে ইন্ডিয়া ছাড়া আর কোনো কান্ট্রি কি এর আগে কোনো সাসপেন্ড করা হয়েছিল এই চুক্তি না, ভাঙার এটাও কারণে? এটাও আমার জানা নেই, এটা খবরের কাগজে এত ডিটেলসে লেখিনি, আমি ওটা গুগল করে দেখিনি। তার কারণ এটা এত গভীরে গেলে শেষ হবে না, এই কারণে আমি আর ইচ্ছে করে গুগল করিনি। বেসিক যেটা এখন খবরের কাগজে আছে সেটাই তোমাদের শুধু বললাম। ঠিক আছে? যেগুলো এখন আলোচনা আছে সেগুলোই বললাম, ওটা তোমার একবার নিজের থেকে গুগল করে নিও। এক্সট্রা যদি ইনফরমেশন এরকম প্রয়োজন হয় যেগুলো আমি হয়তো বলছি না, তো কিন্তু তোমাদের যদি মনে হয় যে এটাও হতে পারে গুরুত্বপূর্ণ, তাহলে একবার দেখে নিও। ঠিক আছে? দেখে নিও। 2 নম্বর দেখো এখানে কি বলছে। 2 নম্বর বলছে এখানে এগ্রিমেন্ট অন চাবাহার পোর্ট অপারেশন হ্যাজ বিন সাইন্ড বিটুইন হুইচ অফ দ্য ফলোইং টু কান্ট্রিজ। চাবাহার পোর্ট তোমরা জানো যে ইন্ডিয়া এবং ইরানের মাঝে একটা কিন্তু এগ্রিমেন্টের ফলে এটা হয়েছে। এটা এর আগে ফার্স্ট পেপারে বোধহয় এসেছিল, আমি যদি খুব ভুল না হয়। হ্যাঁ, ফার্স্ট পেপারে এসেছিল আমি যতদূর জানি, আমার যতদূর মনে রিকল করতে পারছি, তার 5 বছর আগে এটা একটা ফার্স্ট পেপারের পেশেন্ট ছিল। তো সেখানে আমরা দেখেছি যে ইন্ডিয়া সেখানে ইরানে গিয়ে চাবাহার পোর্ট তৈরি করছে। চাবাহার পোর্ট তখনই আসলে একটা পোর্ট তখনই আসলে সরকার তৈরি করে যখন দেখতে পায় যে সেই দেশটার সঙ্গে ইকোনমিক ট্রানজাকশন আরো বেশি হবে, অর্থাৎ ট্রেড আরো বেশি করে হবে। এবং একটা পোর্টকে এগ্রিমেন্ট হয়েছিল এতদিন, ইনভেস্টমেন্ট হচ্ছিল ধীরে ধীরে, কিন্তু অপারেশনাল করার কিন্তু চেষ্টা খুব একটা দেখা যাচ্ছিল না। তার দুটো কারণ ছিল। একটা হচ্ছে কি, বড় কারণটা এটা ছিল যে সেখানে রিসার্চের একটা তো জায়গা তো থাকেই, সেখানে একটা তো সময়ের তো একটা তো মানে প্রয়োজন পড়েই। যেটা হয়তো কি হবে যে একটা নির্দিষ্ট সময় হয়তো সেই সুযোগটা করে দেবে যখন হয়তো সেটাকে পোর্টটাকে অপারেশনাল করা হবে, এগ্রিমেন্টের যখন মানে যখন বিজনেসটা বেশি হবে তখন সেটা হবে। এক। আর দ্বিতীয়টা হচ্ছে এখানে যে এই যখন আমরা এই পোর্টটা নির্মাণ করছি তার পরেই আমরা দেখতে পাবো যে কিছুদিন বাদে ডোনাল্ড ট্রাম্প যখন পাওয়ারে আসবেন তখনই তুমি দেখবে যে তিনি এই ইরানের উপর স্যাংশনস লাগালেন। কেন স্যাংশনস লাগালেন? তার কারণ তাদের সঙ্গে একটা ক্লাস চলছিল সেই সময়। তো যাই হোক, তখন বলেছিল যে ইরানের সঙ্গে যারা যে এখানে এগ্রিমেন্ট করতে আসবে, বিভিন্ন ধরনের যারা মানে ট্রেড করবে, মানে ডায়লগ চালাবে, তো তাদের উপরেও কিন্তু স্যাংশনসটা বসতে পারে, স্যাংশনস তারা লাগাতে পারে। তো ইন্ডিয়া তখন সেটা ভয় পেয়ে গেছিল 2017-18 দিকে, এটা ঘটনা বলছি। তখন ইন্ডিয়া ভয় পেয়েছিল একটুখানি, বলাই যেতে পারে। যে আমরা তখন ভাবলাম যে না ঠিক আছে, কারণ আমাদের ইরানের থেকেও ইন্ডিয়ার আমাদের কোঅপারেশনটা অনেক দরকার ছিল গ্লোবাল লেভেলে, এবং সাউথ চায়না সি বা ইন্দো প্যাসিফিক রিজিয়নে আমাদের আরো কোঅপারেশন বড় দরকার আছে। তো আমরা তখন আমাদের নিজেদের ইন্টারেস্টের কথা ভেবে আমরা তখন ইরান থেকে নিজেদেরকে একটুখানি সেট ব্যাক করেছি বলতে পারো, যে পিছিয়ে নিয়ে এসেছি। পরবর্তীকালে এখন আমরা দেখতে পাচ্ছি কি যে এখন যেমন তোমরা রাশিয়ার সঙ্গে আমরা তেল কিনছি তাদের স্যাংশনস উপেক্ষা করেই, ঠিক একই রকম ভাবে আমরা দেখতে পাবো নতুন করে আমরা কিন্তু এখানে এই পোর্টটাতে নতুন করে আবার কিন্তু এটাকে অপারেশনাল করার জন্য, মানে কার্যকরী করার জন্য এই পোর্টটাকে আবার নতুন করে কিন্তু এগ্রিমেন্ট হচ্ছে। আগামী 10 বছরের জন্য এগ্রিমেন্টটা হয়েছে, মাথায় রাখবে। আগামী 10 বছরের জন্য এগ্রিমেন্ট হয়েছে, এবং এগ্রিমেন্টটা তখনই হচ্ছে, বুঝতেই পারছো, যখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে এই পোর্টটাকে ব্যবহার করে আগামী দিনে ইনভেস্টমেন্ট তার মানে আরো বেশি করে হতে পারে, ট্রেড আরো অনেক বেশি হতে পারে। তো ঠিক এই সময়ে গিয়ে এটা হচ্ছে। তো যখন দেখবে এই এগ্রিমেন্টটা হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি তার ঠিক একদিন আগে, এই যে গতকাল হয়েছে তার ঠিক পরশু দিনই তোমরা দেখতে পাবে যে কি করেছে। তার একদিন আগে, পরশু দিন না, তার একদিন আগে তোমরা দেখতে পাবে যে ইউএস আবার নতুন করে কিন্তু স্যাংশনস বসাতে শুরু করেছে ইরানের উপরে। তো আমরা তাদের এই স্যাংশনসকে উপেক্ষা করেই আবার নতুন করে কিন্তু এগ্রিমেন্টটা করেছি। তবে এগ্রিমেন্টটা আমরা করেছি দেখে তারা কিন্তু যে চুপ করে বসে আছে আমেরিকা, তা কিন্তু নয়। আমেরিকা কিন্তু হুঁশিয়ারি দিয়েছে ইন্ডিয়াকে, যেহেতু মানে এর কনসিকুয়েন্স তাদেরকে ফেস করতে হতে পারে। স্যাংশনস বলে দিয়েছে, স্যাংশন শব্দটি তারা ব্যবহার করেছে, স্যাংশনস কিন্তু তাকে ফেস করতে হতে পারে ইন্ডিয়াকে। তো এই কথাটি বলেছে যদিও, তারপরও আমরা একেবারে উপেক্ষা করেই আমরা কিন্তু এগিয়ে গেছি, তার কারণ এটা আমাদের এখন নিড। তো আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের কথা মাথায় রেখে আমাদেরকে ইরানের সঙ্গে এখন এগ্রিমেন্ট আবার নতুন করে করতে হবে, এবং আমেরিকাকে কোথাও গিয়ে আমাদেরকে ম্যানেজ করতে হবে। তো সেই ভাবনা থেকে এগিয়ে গেছে, এবং বাকিটা দেখা যাক কোন দিকে গড়ায় জল। তো এটা আমাদের মাথায় রাখবে। কিন্তু একবার যখন এগ্রিমেন্ট হয়ে গেছে আবার নতুন করে এই স্যাংশনস উপেক্ষা করে, তার মানে এটা বুঝে নাও যে অত সহজে আর ইন্ডিয়া পিছু হটবে না।
তারা কিন্তু এগিয়ে যাবে, মানে আমরা ইন্ডিয়াটা এগিয়ে যাব সেদিকে, আমেরিকা যা খুশি তাই করুক, এই ধরনের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। তো এটা একটু মাথায় রাখবে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। চাবাহার পোর্ট কোন দুটো দেশের মধ্যে তৈরি হচ্ছে, বা চাবাহার পোর্ট ইন্ডিয়া কোথায় তৈরি করছে, এটা পরীক্ষা একবার এসেছিল, আমি ফার্স্ট পেপারে এসেছিল যতদূর রিকল করতে পারছি। তো এটা কিন্তু এখন আলোচনায় আছে, খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। 3 নাম্বার কোয়েশ্চেন দেখো, 3 নাম্বার কোয়েশ্চেন কি বলছে, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট ম্যাচ অফ দ্য ইনকামবেন্ট চিফ মিনিস্টার্স অ্যান্ড দ্য স্টেট। এটা কে ভুল করেছো, কারা কারা ভুল করেছো হাত তোলো জলদি, কাদের ভুল হয়েছে এটা? হ্যাঁ বললাম না তোমার ইন্ডিয়ান পলিটিক্সে তুমি তুলবো না। আর কাদের ভুল হয়েছে? ইপসিতা, গঙ্গা, সোহিনী, দীপিকা, আর কার ভুল হয়েছে? আচ্ছা, এই কয়েকজনের ভুল হয়েছে। তো এগুলো ভালো করে দেখতে হবে, কোন রাজ্যে কোন মুখ্যমন্ত্রী আছে, সেই মুখ্যমন্ত্রী কোন রাজনৈতিক দল থেকে বিলং করেন, ইনি কাকে পরাজিত করে পাওয়ারে এসেছিলেন, যিনি পরাজিত হয়েছেন ইনি কোন রাজনৈতিক দল থেকে ছিলেন, এগুলো ভালো করে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা ইলেকশনের পর পরই এগুলো কিন্তু আপডেট করতে হবে। যেমন এই লোকসভার ইলেকশন হচ্ছে 4টে রাজ্যে, সেখানে ইলেকশন হবে তোমরা জানো, তো এরপরে আবার সেটাকে আপডেট করতে হবে, এগুলো মাথায় রাখবে। তো এই মুহূর্তে দেখো এখানে এই আনুমালা রেভান্ত রেড্ডি, রাভান রেড্ডি, যেটাকে শর্টে দেখবে তোমরা খবরের কাগজে লেখা হচ্ছে, তিনি হচ্ছেন তেলেঙ্গানা থেকে। তিনি কি হয়েছেন না চিফ মিনিস্টার, আমরা দেখতে পাবো রিসেন্টলি ওই 2019 সালের দিকেই বোধহয় তিনি নির্বাচিত হয়েছেন। তো যাই হোক, আমরা এখানে কি দেখতে পাবো, যে এটা আমরা দেখতে পাবো যে তিনি হচ্ছেন কি 19 সালেই হবে, 14 সালে যেহেতু সেটা রাজ্যটা তৈরি হয়েছিল, তাহলে 19 সালেই হবে। তো 19 সালে এই ইলেকশনসে আমরা দেখতে পাবো ইনি পাওয়ারে এসেছেন, এবং তিনি হচ্ছেন কংগ্রেসের একজন হচ্ছেন চিফ মিনিস্টার, কংগ্রেসের তিনি একজন লিডার, মাথায় রাখবে এটা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জগনমোহন রেড্ডি হচ্ছে অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার। অন্ধ্রপ্রদেশের তিনি চিফ মিনিস্টার। এর আগের দিন অন্ধ্রপ্রদেশ তোমাদের নিয়ে বলছিলাম, অন্ধ্রপ্রদেশে এই মুহূর্তে ইলেকশন চলছে, লোকসভা ইলেকশনের সাথে সাথে সেখানে বিধানসভা নির্বাচনও হচ্ছে। তো এখন দেখা যাক যে জগনমোহন রেড্ডি তার নিজের পদটি ধরে রাখতে পারেন নাকি সেই জায়গায়। এখন ওই যে এর আগের দিন এই তেলেগু ফিল্ম স্টারের কথা বলছিলাম তোমাদের, তিনি পাওয়ারে আসেন, কি নাম বললাম? তেলেগু ফিল্ম স্টারের নাম কি বললাম এর আগের দিন? নতুন পার্টি ফর্ম করেছেন, কি নাম বললাম? বিজয়া নয়, আমি বললাম না? বিজয় থালাপতি। হ্যাঁ, বিজয় থালাপতি নয়, অন্ধ্রপ্রদেশের পলিটিক্স এর কথা বলছি, তামিলনাড়ু বা আমি ওই কেরলের ওদিকের কথা বলছি না, অন্ধ্রপ্রদেশের পলিটিক্স এর কথা বলছি। অন্ধ্রপ্রদেশের পলিটিক্স এর যে নামটা গুরুত্বপূর্ণ, তিনি অন্য কেউ, ঠিক আছে? তেলেগু ফিল্ম স্টার তিনি হচ্ছেন, আমরা দেখতে পাবো এর একদিন কোয়েশ্চেন ছিল, আমি বলেছিলাম তোমাদের বিজেপি এবং তার রাজনৈতিক দলটি এবং হচ্ছে সেখানে টিডিপি, এরা তিনজন মিলে সেখানে কি করছে, আবার নতুন করে মানে একটা জোট তৈরি করেছে অন্ধ্রপ্রদেশে, এবং তারা হ্যাঁ হ্যাঁ জনসেনার যে লিডার, তিনি কি জনসেনা লিডারের নাম কি বলেছিলাম? জনসেনা পার্টি বলে শেষ, চলো দেখে নিও। তাহলে জগনমোহন রেড্ডি এখানে দেখা যাক যে তিনি পাওয়ারে আসতে পেরেন কিনা। এই জগনমোহন রেড্ডি কম বয়সী একটা ছেলে, এখানে তোমরা দেখবে যে তিনি এখানে যখন ওই ইয়েটা হলো, অন্ধ্রপ্রদেশ যখন ভাগাভাগি হলো, তখন মানে 2014 সালে যখন এটাকে ব্রেক করা হলো, দুটো ভাগে ভাগ করা হলো, অন্ধ্রপ্রদেশ ভেঙে যখন তেলেঙ্গানা তৈরি করা হলো, তারপরে সেখানে যখন ইলেকশন হয় তখন আমরা দেখবো টিডিপি পাওয়ারে ছিল, তাদেরকে হারিয়ে এরা পাওয়ারে এসেছিল, এই জগনমোহন রেড্ডি পাওয়ারে এসেছে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তো এটা তো এটা মাথায় রাখবে। এরপরে দেখো এখানে কি বলছে, অরুণাচল প্রদেশে আমরা দেখতে পাবো প্রেমা সিং তামাং এখানে নতুন প্রধানমন্ত্রী। নতুন প্রধানমন্ত্রী কবে হয়েছেন? 2019 সালে তিনি হয়েছেন, সরি চিফ মিনিস্টার। তিনি চিফ মিনিস্টার কখন হয়েছেন? 2019 সালে হয়েছেন। কাকে হারিয়েছেন? এই ভারতের সব থেকে দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন। কি নাম ভারতের দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রীর নাম কি? এর আগের দিন বলছিলাম, ভারতের দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রীর নাম কি? নবীন পট্টনায়ক। না, কি শুনলে? তাহলে এতদিন আমার বলাটা তো বিফলে গেল, এর আগের ক্লাসটা তোমার বিফলে গেল। তুমি এখন যদি আবার নবীন পটনায়কের কথা বলো, নবীন পটনায়ক বললাম তো সেকেন্ডে আছে, ফার্স্টে কে আছে? যিনি যিনি ওই জ্যোতি বসু রেকর্ডটাকে ব্রেক করে দিয়ে এসেছিলেন পাওয়ারে, মানে ওই পবন চামলিক। ভুলে যাচ্ছে কেন? সিকিমের পবন চামলিংকে হারিয়ে তিনি পাওয়ারে এসেছেন। কে? অরুণাচল প্রদেশের প্রেম সিং তামাং। ভালো করে এগুলো মাথায় রাখবে, এগুলো ভালো করে খবরের কাগজ না পড়লে এগুলো কিন্তু কিছু পারবে না। হ্যাঁ সরি, অরুণাচল প্রদেশ না, সিকিমে। ওই প্রেম সিং তামাং আমরা দেখতে পাবো সিকিমের রয়েছে, সিকিমের। আর অরুণাচল প্রদেশের অন্য কেউ আছে, নামটা আমি বুঝছি, কিছুক্ষণ আগেই দেখলাম। আর ভূপেন্দ্র পাটেল কোথাকার আছে? গুজরাটের আছে, ঠিক আছে? গুজরাট, যেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছে। তো এই ভূপেন্দ্র পাটেলের নামটা ভালো করে দেখবেন।
ঠিক আছে, প্যাটেল বললেই গুজরাট, চোখ বন্ধ করে গুজরাট দেবে। রেড্ডি ফেড্ডি যদি এরকম কিছু বলে আইদার তেলেঙ্গানা চুজ করবে নইলে অন্ধ্রপ্রদেশ চুজ করবে। এরা দেখবে সব এই প্যাটেল, রেড্ডি, এরা দেখবে সেখানে বড় বড় সব নাম। ঠিক আছে, এগুলো সব এলিট গ্রুপ সেখানে। যাই হোক, এখানে 4 নম্বর দেখো, এখানে 4 নম্বর কি বলছে, হু রিলিজ দ্য রিপোর্ট অফ দ্য হাউস হোল্ড কনজাম্পশন এক্সপেন্ডিচার সার্ভে। আর একটা কথা এখানে বলে দিই, কোন রাজ্যে এটা তোমাদের এর থেকে আসবে, এটা তোমাদের ওই কাস্টের কোয়েশ্চেন থেকে আসবে। কোন রাজ্যে কোন কাস্ট ডমিনেন্ট পজিশনে আছে, যেমন পশ্চিমবঙ্গে ব্যানার্জি, মুখার্জি, এই নামগুলো মানে ব্রাহ্মণদেরই, কিন্তু ব্রাহ্মণদের সেখানে কি বলা হয়, ওই রাজ্যে ওই ব্রাহ্মণদের কি সারনেমটা কি, কাস্ট কি, সেখানে মানে সারনেমটা কি, সারনেম গুলো যদি মনে রাখো তাহলেই হবে। তো এখানে যেমন ব্যানার্জি, তারপরে হচ্ছে মুখার্জি, গাঙ্গুলি, বোস, এই সমস্ত নামগুলো, যেমন মিত্র, এগুলো সব দেখবে তোমরা ব্রাহ্মণদের মধ্যে পড়ে। তো এইরকম দেখবে ওই ওদিকে আবার এই রেডি, এই সমস্ত নামগুলো তোমরা পাবে ওদিকে, এই সমস্ত নাম। তো এগুলো একটু মাথায় রাখবে, কোন রাজ্যে কারা ব্রাহ্মণ আছে তাদের সারনেম গুলো কি, এগুলো একটু মাথায় রাখবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক, ইয়েটা যেটা ও সঙ্গীতা লিখেছে। ঠিক আছে, তারপর দেখো এখানে কি বলছে, ভূপেন্দ্র পাটাল তো বললাম গুজরাটের কথা। 4 নম্বর দেখো, 4 নম্বর কি বলছে, হু রিলিজ দ্য রিপোর্ট অফ হাউস হোল্ড কনজাম্পশন এক্সপেন্ডিচার সার্ভে। হু রিলিজ দ্য রিপোর্ট অফ হাউস হোল্ড কনজাম্পশন এক্সপেন্ডিচার সার্ভে। এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু আমাদের পাবলিক পলিসি থেকে যে জানতে চেয়েছে একাধিকবার, যে কোন রিপোর্টটি কে প্রকাশ করে, এবং এর আগেও একটা কোয়েশ্চেন এরকম তোমাদের দিয়েছিলাম আমি। তো এই রিপোর্টটা পেশ করে কিন্তু ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। মনে রাখবে যে হাউস হোল্ড কনজাম্পশন এক্সপেন্ডিচার সার্ভে, অর্থাৎ প্রত্যেকটা বাড়ি কিছু কতটা সেখানে কনজাম্পশন হচ্ছে, মানে ক্রয় ক্ষমতা কত তাদের, কতটা তারা কিনছে, কতটা তারা খাচ্ছে, কতটা তারা উপভোগ করছে, কনজাম্পশন উপভোগ করছে। তো তাদের কনজাম্পশন পাওয়ার কতটা আছে, তারা কত টাকা খরচা করছে কনজিউম করার জন্য। তো এখানে আমরা দেখতে পাবো সেই রিপোর্ট গুলোও কিন্তু বলে দেয় যে আগামী দিনে দেশে কতটা ডিমান্ড তৈরি হচ্ছে, ডিমান্ড সেখানে ঊর্ধ্বমুখী আছে নাকি ডিমান্ড সেখানে নিম্নমুখী কাজ করছে। তো কোন দিকে যাচ্ছে আমাদের গ্রাফটা কি উপর দিকে যাচ্ছে, গ্রাফ নিচের দিকে নামছে, এগুলো কিন্তু আমাদেরকে প্রত্যেকটা দিন কিন্তু এগুলো মেজার করতে হয়। তো এই বিভিন্ন ধরনের এজেন্সি আছে, তারা কিন্তু কি করে না, এগুলো কিন্তু মেজার্স করে, তাদের রিপোর্ট গুলো তৈরি করে, এবং আরবিআই এই সমস্ত রিপোর্ট গুলোর উপরে কিন্তু ডিসিশনস নিয়ে থাকে যে সেখানে রেপো রেট বাড়ানো উচিত নাকি রেপো রেট কমানো উচিত, সেই সমস্ত ডিসিশন গুলো নিয়ে থাকে। তার কারণ এই সমস্ত রিপোর্ট গুলোর উপরেই ডিসাইড করে থাকে যে আমাদের দেশে মানুষের পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি পাচ্ছে নাকি পার ক্যাপিটা ইনকাম, অর্থাৎ যেটাকে আমরা বলি মাথা পিছু আয়, তো মাথা পিছু আয় সেখানে বৃদ্ধি পাচ্ছে নাকি কমছে। ঠিক আছে, মানুষের যে আয়টা করছে সেটা দিয়ে সে মানুষ তার নিজের জীবনযাপন করতে পারছে নাকি একটা বড় রকমের অসুবিধার মধ্যে আছে, কি ধরনের একটা অবস্থার মধ্যে আছে, সেগুলোকে কিন্তু প্রত্যেক দিন ক্যালকুলেট করতে হয়, প্রত্যেকটা বছর ক্যালকুলেট করতে হয়। তো এরকম দেখবে বিভিন্ন সময় ক্যালকুলেশন এগুলো চলতেই থাকে, ইয়ারলি রিপোর্ট বেরোয়, কোয়ার্টারলি রিপোর্ট বেরোয়, হাফ ইয়ারলি রিপোর্ট বেরোয়। তো সেই রিপোর্ট গুলোর মধ্যে যে আমরা দেখতে পাবো কি, যে এটা বোঝার চেষ্টা করা হয় যে কোন দিকে যাচ্ছে আমাদের ইকোনমিক ট্রেন্ডটা বোঝার চেষ্টা করা হয়, এবং কোনো যদি ক্রাইসিস ইমিডিয়েট আসারও চেষ্টা করে, তো সেটা কিন্তু এই সমস্ত রিপোর্ট গুলোর মধ্যে দিয়ে কিন্তু একটা আগাম সতর্কতা পাওয়া যেতে পারে বা একটা সংকেত পাওয়া যেতে পারে। তো সেখান থেকে আমরা সতর্কতা অবলম্বন হয়তো করতে পারি। এই ধরনের বিষয়গুলো নিয়ে এই কারণে কিন্তু প্রত্যেক দিন, এবং একটা দেশ মাথায় রাখবে, একটা দেশ যত বেশি রিসার্চ করবে, একটা দেশ যত বেশি সেই দেশে রিসার্চ হবে, গবেষণা হবে, ঠিক আছে, নতুন নতুন প্রত্যেকটা মুহূর্তে সেখানে স্ট্যাটিস্টিক্স বদলায়, তো সেই স্ট্যাটিস্টিক্সের সে ডেটা গুলো যত বেশি সে সেখানে কিন্তু কম্পেয়ার করতে পারবে। সেখানে যদি আমরা তো কম্পেয়ার করি 1 বছর আগে, 6 মাস আগের, 3 মাস আগের, তো সেগুলো যদি এখন প্রত্যেক দিনের হিসেবে হয়, ডে টু ডে যদি হয়, তাহলে কিন্তু একটা দেশ আরো বেশি করে কিন্তু প্রোগ্রেস করতে পারবে। যদিও এটা করার জন্য অনেক ম্যান পাওয়ারের প্রয়োজন আছে, টেকনোলজিক্যাল পাওয়ারের প্রয়োজন আছে, রিসোর্সের প্রয়োজন আছে, এগুলো আছে, আরো অন্য ধরনের রিসোর্সের প্রয়োজন আছে। তো আমরা এগুলো করে উঠতে পারি না, এবং অবশ্যই সব থেকে বড় কথা হচ্ছে ম্যানেজমেন্ট এবং গুড উইশ অফ দ্য পলিটিক্যাল লিডার্স আর পাবলিক পলিসি মেকিং এর কাজে যারা আছে তাদের কথা বলা যেতে পারে। তো এদের উপর ডিপেন্ড করছে যে এরা কিরকম দেশের স্বপ্ন দেখছে, তো সেটার উপর নির্ভর করছে যে দেশে কত ধরনের রিসার্চ হবে। তো সেই দেশ তত বেশি প্রোগ্রেস করেছে যে দেশ অত্যধিক বেশি রিসার্চে নিজেদের ইনভেস্ট করেছে। তোমরা দেখবে চায়নার প্রোডাক্টে একটা সময় আমরা বলতাম কি, যে সেখানে চায়নার মাল নাকি টেকে না, এই ধরনের একটা খিল্লি করতাম আমরা চায়নার প্রোডাক্ট গুলোকে নিয়ে, তো চায়নার মাল তো ও টিকবে। কিন্তু এখন দেখো সেই চায়নার প্রোডাক্ট তারা এতটা বেশি রিসার্চ করেছে, বিশ্বের বিভিন্ন দেশগুলো থেকে ব্রেন্ডস গুলোকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তারা সেখানে গিয়ে কি করছে, সেগুলোকে ডাম্প করছে সেখানে এক প্রকার বলতে পারে, এবং তাদেরকে কাজে লাগাচ্ছে, লাগিয়ে সেখানে কি করছে, আজকে প্রচুর পরিমাণে রিসার্চ করে এখন মাইক্রো লেভেলে এমন জায়গায় তারা মাইক্রো কন্ডাক্টর তৈরি করছে যে বিশ্বের বিভিন্ন দেশগুলো তারা কিন্তু তাকে আর কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। তাইওয়ানে তোমরা দেখলে যে আমেরিকা একটা বড় ইনভেস্ট করলো, কিন্তু তারপরেও সেটা হয়তো এনাফ, বিশাল বড় একটা ইনভেস্ট করেছে, 2 বিলিয়ন বোধহয় 2 বিলিয়নের একটা ইনভেস্ট করেছে, কিন্তু তারপরেও সেটা কিন্তু এনাফ নয়।
কেন ওই চায়না যেখানে পৌঁছে গেছে, তাইওয়ানও সেই ডমিনেশন পজিশনে আছে, কিন্তু সেটাকে তাইওয়ানই 1 নাম্বার পজিশনে আছে, কিন্তু আরো বেশি করে করেছে যাতে চায়না ডমিনেশনটাকে কমানো যেতে পারে। বাট তারপরেও সেটা এনাফ নয়, কারণ চায়না সেখানে কিন্তু তার কাছে যে প্রচুর রিসোর্স আছে, রিসার্চ করে করে এমন নতুন নতুন ইনোভেশন সে ক্রিয়েট করেছে, এমন নতুন নতুন আইডিয়া সেখানে নিয়ে এসেছে, এমন নতুন নতুন সেখানে জিনিসপত্র নিয়ে এসেছে এবং সস্তায় যেভাবে জিনিস প্রদান করে, সেগুলো আলটিমেটলি তাদের ইকোনমি গ্রোথ করতে কিন্তু বাধ্য করেছে। ওই জায়গায় তারা আজকে নিজেদেরকে নিয়ে গেছে। তো এগুলো আমাদের বুঝতে হবে যে একটা দেশে যত রকমের ডেটা, একটা দেশের যত রকমের ডেটা আছে, সেই ডেটাগুলোকে যত বেশি অ্যানালাইজ করা হবে, সেগ্রিগেট করা হবে, কম্পেয়ার করা হবে, তত বেশি সেই দেশের কিন্তু গ্রোথ হবে। এগুলো আমরা দেখতে পাবো, এই কারণে এই দেশে এই সমস্ত ঘটনাগুলো ঘটে বা এগুলো আমরা দেখতে পাই, এগুলো মাথায় রেখো, ঠিক আছে? তো নেটওয়ার্ক ইস্যু, তাই দেখতে পাচ্ছিস না। 5 নাম্বার দেখো কি বলছে। 5 নাম্বার বলছে ফ্রম হুইচ কান্ট্রি ইন্ডিয়ান, ফ্রম হুইচ কান্ট্রি ইন্ডিয়ান ইন্ডিয়া, আচ্ছা ইন্ডিয়ান হবে না, এটা ইন্ডিয়ান হবে। ফ্রম হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি ইন্ডিয়া ইম্পর্টেন্ট মোস্ট ডিউরিং দ্য 2023 to 2024 ফিনান্সিয়াল ইয়ার। তো এই 2023-24 যে আর্থিক বছর, সেই আর্থিক বছরে ইন্ডিয়া কোন দেশ থেকে সব থেকে বেশি ইম্পোর্ট করেছে? কারা ভুল করেছে এটা হাত তোলো দেখি জলদি। কারা ভুল করেছে? ভুল করেছে। আর কি দিয়েছো? গঙ্গা ভুল করেছো, ময়ূরী ভুল করেছো, আমি ইউএসএ দিয়েছিলাম। ইউএসএ না, এটা চায়না হবে। ইউএসএ সারপাস করেছিল কিছু সময়ের জন্য, কিন্তু চায়না যে বললাম রিসার্চটা প্রচন্ড পরিমাণে হচ্ছে এবং ইমিডিয়েট আমাদের যেহেতু নেবার, প্রোডাক্ট আসতে বেশ খরচ হয় না, মানে মানে প্রোডাক্ট একটা তৈরি করতে যত খরচা হয় তার করতে শিপিং এর খরচাটা তার মোটামুটি তার সমানই হয়। তো সেই রকম ভাবে দেখবে যে শিপিং এর খরচাটা যেহেতু খুব কম হয়, তার কারণ হচ্ছে যে আমাদের ইমিডিয়েট সে নেবার, তো কাজেই এখানে খুব বেশি খরচা হয় না। তো সস্তায় তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে তৈরি করে দিচ্ছে। নট অনলি দ্যাট, বড় বড় কোম্পানিজ গুলো এখানে এসে চায়না, তারা এখানে এসে কাজ করছে, তারা এখানেই প্রোডাক্ট অ্যাসেম্বল করে এখানে বিক্রি করছে। এই যে ফোনে হয়তো তোমরা আজকে কথা বলছো, আজকে হয়তো তারা ক্লাস করছো বসে, দেখো তাকিয়ে ফোনটা হয়তো চায়নারই বিভিন্ন চায়নারই একটা কোম্পানি, বা তার ভেতরের যে পার্টস গুলো রয়েছে, যে সেখানে মাইক্রো কন্ডাক্টর আছে বিভিন্ন ধরনের, সেগুলো তাও চায়নাই তৈরি করেছে। তো এই জায়গাগুলোতে তারা ভীষণ ডমিনেট। তো যেখানে এই যে 2023-24 বছরের যে ফিনান্সিয়াল ইয়ার, এই ফিনান্সিয়াল ইয়ারে আমরা দেখতে পাবো কি প্রচন্ড পরিমাণে আমরা এই ধরনের টেকনোলজিক্যাল গুডস যেগুলো হয়, অর্থাৎ প্রযুক্তিগত যে সমস্ত হচ্ছে মালপত্র, সেই সমস্ত মালপত্রগুলো আমরা প্রচন্ড পরিমাণে, অত্যধিক বেশি পরিমাণে চায়নার কাছ থেকে কিনেছি। নট অনলি দ্যাট, এখানে আমরা সোলার প্যানেল সিস্টেমে সোলার প্যানেলের জন্য যে সমস্ত র মেটেরিয়ালস বা সোলার প্যানেল, সেগুলো কিন্তু আমরা চায়না থেকে প্রচন্ড পরিমাণে কিনেছি, অত্যধিক বেশি পরিমাণে কিনেছি। এটা আলটিমেটলি কি করেছে, এই আমেরিকার যে ডমিনেশন ইন্ডিয়ার ট্রেডিং এ বা ইম্পোর্টের ক্ষেত্রে, সেটা কিন্তু কমিয়ে দিয়েছে। তো মোটামুটি একটা টক্কর দিচ্ছে এরা, আমেরিকা টক্কর দেওয়ার কাজ করছে। এর আগে যখন তোমরা দেখবে যে ওই যখন ইন্ডিয়ান প্রোডাক্টের, এই চাইনিজ প্রোডাক্ট বয়কটের একটা ডাক উঠলো, তখন কিছু সময়ের জন্য দেখবে আমেরিকা এগিয়ে গেছিল, বাট এখন আবার সেখানে চায়না কিন্তু এগিয়ে গেছে। কেন? কারণ চায়না তো সেই সময় লিডাররা বলেই দিয়েছিল, ও ইন্ডিয়া 2-4 দিন চিৎকার চেঁচামেচি করবে, তারপর ঠিক আমাদের কাছে দৌড় লাগাবে, তোমরা চুপ করে থাকবে। ওপেনলি এই কথাগুলো তারা বলার সাহস পায়, মানে বলেছিল সেই সময়। তো ঠিকই বুঝতেই পারছো যে এমন একটা জায়গায় তাদের ইকোনমির একটা, মানে আমাদের দেশে এসে কবজা করেছে, সেটাকে তুমি বন্ধ করলে রাতারাতি, যে হয়তো অন্য কোনো দেশ থেকে হয়তো তুমি সেই সেম প্রোডাক্টটা হয়তো কিনে নিয়ে আসবে, কিন্তু তার জন্য তোমাকে যত টাকা খরচ করতে হবে, এটা হয়তো ইন্ডিয়ানসরা রাতারাতি ওটা করার মতো জায়গায় নেই। সেটা হয়তো একটা খারাপ দিকে চলে যাবে ব্যাপারটা। তো ইকোনমিক্যালি আমাদের আরো অনেক বড় পরিমাণে হয়তো ক্ষতি হবে। তো সেই কারণে আমরা কি করতে পারি না, হয়তো চায়নাকে রাতারাতি বয়কট করতে পারি না। তো যে কোনো ধরনের, তারপরেও দেখবে টাস্ক যখন উঠে আসে, যেমন দেখবে এখন খবরের কাগজেই আছে যে ইন্ডিয়া যেমন দেখবে প্রত্যেক কিলোমিটার রাস্তার জন্য যেমন 200 কোটি টাকা, প্রত্যেক কিলোমিটার রাস্তার জন্য যেমন হচ্ছে 200 কোটি টাকা, বোধহয় না 2 কোটি টাকা, আমি কি একটা সংখ্যা দেখলাম, ভুলছি। এইরকম একটা কিন্তু অ্যামাউন্ট খরচা করছে ওই সিকিম, অরুণাচল প্রদেশ এবং হচ্ছে উত্তরাখণ্ড, এই 3টে রাজ্যে এই চায়নার বর্ডার বরাবর এখানে কি করছে না, আমাদের কিন্তু একটা রোড ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছে। রোড ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছে, সেখানে কি করা হবে না, চায়নার যদি কোনো ক্রাইসিসের সিচুয়েশন আসে, চায়নার যদি কখনো অ্যাটাক করে, তাহলে আমাদের মিলিটারিরা যাতে ইজিলি সেখানে যাতে কানেকশন গড়ে তুলতে পারে, যাতে সেখানে পৌঁছতে পারে, সেই কারণে এই সমস্ত রোড ইনফ্রাস্ট্রাকচার গুলো ডেভেলপ করা হচ্ছে, এগুলোকে মাথায় রাখা হচ্ছে। তো যাই হোক, এগুলো আমরা দেখতে পাবো কি যে রাতারাতি এগুলো এখানে যখনই আমরা দেখতে পাবো যে বর্ডার ডিসপিউটে উঠে আসছে, সেই বর্ডার ডিসপিউট গুলোকে একদিকে রাখা হয়, অন্যদিকে আমাদের ট্রেডিং রিলেশনসটাকে অন্যদিকে রাখা হয়। তার কারণ এটা আমাদেরই দুর্বলতা যে আমরা রাতারাতি পারবো না। কিছুদিন আগে তোমরা দেখবে, কিছুদিন আগে যখন দেখবে যে যখন চাইনিজ আর্মি যখন আমাদের দেশে যখন ঢুকে গেছিল, এবং তখন দেখবে যে সেখানে
রাহুল গান্ধী বলেছে যে আমরা সমস্ত রকমের রিলেশন চায়নার সঙ্গে তো চাইলে বন্ধ করে দিতেই পারি, কিন্তু জয়শঙ্কর বলছিল যে ও বাচ্চা মানুষদের মতো কথা বললে হবে না, তো বাচ্চা লিডারের কোনো উত্তর আমি দেবো না। কেন? তার কারণ ওই বাচ্চা সুলভ একটা কথা স্বাভাবিকই, যে ইকোনমিক ডমিনেশনসটা বা এক ধরনের একটা ডিপেন্ডেন্স আমাদের আছে ওদের উপর, যে রাতারাতি সেটাকে বন্ধ করা যায় না। যে সে এখানে বর্ডার হয়তো করেছে, এটা ঠিক, আমাদের হয়তো সেটা হয়তো তাতে ক্ষতি হয়েছে, আমরা হয়তো সেটা বুঝতে পারছি ঠিকই, যে আমাদের এত বড় একটা ল্যান্ড হয়তো তারা গ্র্যাব করার চেষ্টা করছে, আমাদের দেশের ভিতরে ঢুকে যাচ্ছে, তারা এগ্রেসিভ পলিসি তারা হয়তো তুলে ধরছে, এটা ঠিকই, সেটা হয়তো আমাদের এর জন্য এত বেদনাদায়ক, আমার ক্ষতি হচ্ছে সেটা আমরা হয়তো বুঝতে পারছি, বাট রাতারাতি তারপরেও কিন্তু তাদের সঙ্গে যে ইকোনমিক টাইপ, যে রিলেশনস, সেটাকে ব্রেকআপ করা যায় না। ব্রেকআপ করলেই সেটা কিন্তু বড় একটা আমাদের ইকোনমিক ক্ষতির মুখে ফেলে দেবে পুরো ইকোনমিটাকে। তো এই কারণে আমাদেরকে কিন্তু ব্যালেন্স করে এগোতে হয়, এগুলোকে সেগ্রিগেট করতে হয়, ইস্যু ভিত্তিক পলিটিক্সটা করতে হয়। তো যাই হোক, এই বিষয়গুলো মাথায় রেখো, এগুলোই এখন ঘুরিয়ে ফিরিয়ে আলোচনায় আছে, এগুলো একটু মাথায় রেখো, ঠিক আছে? আমি ফিগারটা বললাম না, ফিগারটা রাফলি $100 বিলিয়ন এরকম সামথিং কিছু একটা দেখছিলাম, আমি এক্সাক্ট মনে করতে পারছি না, দেখে নিও কত, ওটা গুরুত্বপূর্ণ নয়, বাট কোন দেশের সঙ্গে আমরা, কারণ এই ধরনের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় এসেছে, হ্যাঁ, কোন দেশের সঙ্গে আমাদের ইম্পোর্ট বেশি, কোন দেশের সঙ্গে এক্সপোর্ট বেশি, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এই রিসেন্টলি জিজ্ঞেস করেছিল একটা, কাজে আমার মনে হলো যে এই আপডেট একটা লেটেস্ট ডেটাটা তোমাদের কোয়েশ্চেন্সে দেওয়া উচিত, তাই এটা দিয়েছি। যেহেতু এই ধরনের কোয়েশ্চেন গুলো যেহেতু আসছে, তো মাথায় রেখো এই ধরনের কোয়েশ্চেন গুলো ট্রেনিং এ আছে, এগুলোই পরীক্ষায় জানতে চাই, আর ওই ভাবনা থেকেই কোয়েশ্চেন গুলো তৈরি করা হয়েছে। এবং যে কোয়েশ্চেন গুলো আমি তৈরি করে তোমাদের দিচ্ছি সেগুলো কিন্তু সব সিমিলার, যেগুলো পরীক্ষায় আসে যে ধরনের আসে, আমি নিজের থেকে বাড়তি কোনো কোয়েশ্চেন তৈরি করি না, তার কারণ সেগুলো পড়তে গেলে তোমাদের সারাটা জীবন কম পড়ে যাবে এখানে পড়ার জন্য। তো এই কারণে যেগুলো ট্রেনিং এ আছে, যে ধরনটা টাইপস গুলো, যে টাইপসটা ট্রেনিং এ আছে, সেই টাইপসটাকে আমি ফলো করে কোয়েশ্চেন করেছি, এবং এই কারণে সংখ্যাটাও কিন্তু খুব কম দাঁড়িয়েছে। তো ওখানে দুটো দেখো, গতকালকের জন্য পেলে দুটো, আর আজকের জন্য পেলে 5টা, টোটাল 7টা কোয়েশ্চেন। এরকমই 2, 4, 5, 7টা করে কোয়েশ্চেন করলে তোমাদের দেখবে 1 বছরের মধ্যে একাধিক কোয়েশ্চেন হয়ে যাবে, সেগুলোই দেখবে তোমরা শেষ করতে পারবে না, ডাইজেস্ট করতে হবে সেগুলোই ধীরে ধীরে। তো এইভাবে যদি একটুখানি কনসেপ্ট গুলোকে বুঝে নাও, তাহলে দেখবে খুব ইজি হবে। ফরেন পলিসি বলো, আর ইন্ডিয়ান পলিটিক্স বলো, আর ইন্ডিয়ান ইকোনমি বলো, আর গ্লোবাল ইকোনমি বলো, গ্লোবাল পলিটিক্স বলো, যাই বলো না কেন, বা জিও পলিটিক্স বলো, যাই বলো না কেন, ইটস নট ভেরি ডিফিকাল্ট, এটা অনেকটা ইজি মনে হবে। তখন তোমরা যারা নিজেদেরকে ইন্টারন্যাশনাল রিলেশনস স্টুডেন্ট বলে মনে করতে পারো না, তখন দেখবে নিজেদের ইন্টারন্যাশনাল রিলেশনস স্টুডেন্ট বলেই মনে হবে। তার কারণ একটাই কারণ, সেটা হচ্ছে তোমাকে, মানে এটার একটাই রাস্তা, সেটা হচ্ছে তোমাকে খবরের কাগজ এইরকম ভাবে পড়তে হবে, অ্যানালিসিস করতে হবে, বুঝতে হবে সমস্ত কিছু বিষয়গুলো, এবং থিওরি গুলোর সাথে লিঙ্ক করতে হবে, যেমন আমি এই যে ওই অর্গানাইজেশনটা পড়াতে গিয়ে বলে দিলাম যে এটা লিবারেল অর্গানাইজেশন গুলোর লিবারালিজমের সাথে এই আইডিয়াটা, সেটা লিঙ্ক, এটা ম্যাচ করে। তো এইরকম ভাবে তোমাকে লিঙ্ক করে করে পড়তে হবে, বুঝতে হবে যে কোন থিওরির সঙ্গে এটা কিন্তু ম্যাচ করছে। তো এটা করলেই দেখো প্রসেসটা কিন্তু খুব ইজি হয়ে যায়, ঠিক আছে?